আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলা বর্ষবরণে প্রস্তুত গোটা দেশ। সার্বজনীন এই উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রমনা বটমূল ও চারুকলা চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপি। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। নির্দোষ দাবি বাবার। গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, আইন উপদেষ্টা। এবারের সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা বদলে দেয় মূল লক্ষ্য, বিডা চেয়ারম্যান। এবং অবশেষে বাংলাদেশে পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পহেলা বৈশাখ বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক, তাই নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য। এদিকে দেশের সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিত্তিপ্রস্তরের পর সেখানকার প্রার্থনা হল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এ দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন হিসাবে বৌদ্ধবিহারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে গৌরবময় ভূমিকা অব্যাহত রাখবে সম্প্রীতি ভবন। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ উপায়ে তা উদযাপনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন 1981 সালে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর, 1432। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে 18,000 পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিভ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। আদ্দিন সজীবের রিপোর্ট। রমনার বটমূলে বোমা বিস্ফোরণ, একদল দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন ধূলিসাৎ করতে মুখোশ পরে, অস্ত্র হাতে। মুহূর্তেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়ন্ত্রণে নিল পরিস্থিতি। উৎসবপ্রেমী মানুষকে জানান দিচ্ছে, ভয় নেই বাংলাদেশ।
পুরো ঘটনাটি প্রতীকী। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থার এটি একটি মহড়া হলেও এবারের আয়োজনকে আরো বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়ে করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি দেখে র্যাব মহাপরিচালক জানালেন, আগের যে কোনো বারের তুলনায় এবার পয়লা বৈশাখের উৎসব নিশ্চিন্তে উদযাপন করবে দেশের মানুষ। খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার স্বৈরাচারী মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও র্যাবের। এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এখানে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচারের সেই মোটিভ পোড়ানোর পর চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের প্রচেষ্টায় আবারও নতুন করে এমন কিছু করার চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তা আনন্দ শোভাযাত্রায় থাকবে কিনা তা নির্ভর করছে পুরো কাজ শেষ হওয়ার পর। তবে এই মোটিভ থাকুক বা না থাকুক, স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদের দোহাত প্রসারিত করা বাংলায় স্বস্তি আর শান্তির মিছিলের অপেক্ষায় বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য হাজারো মানুষ জীবন দিল তা অস্বীকার করলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সমমনা দলের নেতারা বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার কথা বলছেন। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। ভাসানী অনুসারী পরিষদ সমর্থিত ভাসানী জনশক্তি পার্টির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ সমমনা দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময়কাল নিয়ে সরকারের বিভ্রান্তিমূলক বার্তায় দেশে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। সরকারের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করলে তা দেশের জন্য ভালো হবে না বলেও জানান নেতারা। সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান। উনি বলেছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। এ সময় সালাউদ্দিন আহমদ আক্ষেপ করে বলেন, যে ভোটাধিকার ফিরে পেতে মানুষ জীবন দিয়েছে সে নির্বাচনের কথা বললেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় মানুষ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা
অবশ্যই এই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এবার সরকারি উদ্যোগে পালিত হয়েছে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। নানা ধর্ম বর্ণের মানুষ যার যার মতো করে এই দিনটি পালন করেছে। রীতি অনুযায়ী ব্যবসায়ীরা এই দিন পুরনো বছরের হিসাব নিকাশ মিটিয়ে নতুন বছর শুরুর প্রস্তুতি নেয়। এবার রাজধানীতে দিনটি পালনের খবর জানাচ্ছেন ফজলে রাব্বি। বিদায় নিচ্ছে 1431, অনেকটা সাদামাটা ভাবে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা অন্তরে ধারণ করে। আবহমান কাল ধরেই বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে ব্যবসায়ীরা বেশ কিছু রীতি মেনে দিনটি পালন করে। পুরনো হিসাব মিটিয়ে খোলা হয় নতুন হিসাব, তার নাম হালখাতা। এবার পুরনো ঢাকা বাদে সেই আনুষ্ঠানিকতা খুব একটা পালন করতে দেখা যায়নি। এই বছর আমরা সেভাবে এটা উদযাপন করতে পারছি না, কারণ গোল্ডের অনেক উদ্যোগতি করাতে আমরা যে ডিউটা ছিল এটা আমরা এখন আস্তে আস্তে কমিয়ে দিছি। এখন আমরা কোনো ডিউতে আমরা যাচ্ছি না, সেই জন্য আমরা এটা সেভাবে উদযাপন করতে চাচ্ছি না। পহেলা বৈশাখ চৈত্র সংক্রান্তিতে মিষ্টান্ন বিতরণ করতেন, এবার তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে কিনলেও নাই, না কিনলেও ওই রকম কোনো কিছু নাই। পুরান ঢাকায় আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি যে ময়মুরবিরা গেলে পরে দোয়া বা আশীর্বাদ করতো, মিষ্টি খাওয়াতো, এখন সেই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্তির পথেই। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন দিনটি রঙিন করার চেষ্টা করেছে। কামরাঙ্গীরচরে ঢাকাবাসী ও মার্স ল্যাবরেটরি স্কুল যৌথভাবে বের করেছিল প্রতীকী ঘুড়ি র্যালি। মাঠের যে অবস্থা, আমরা এত বড় বড় হাইরাইজ বিল্ডিং, আমরা কোথাও ঘুড়ি উড়ানোর মতো একটা পরিবেশ নাই, নিঃশ্বাস ফেলার মতো একটি জায়গা নাই। আমরা যেখানে এসেছি সেই কামরাঙ্গীরচর অর্থাৎ বেড়িবাঁধ, এখান বাবুপুরা ব্রিজ থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত এটি একটা সুন্দর একটা পরিবেশ হতে পারে, অর্থাৎ আশুলিয়ার মতো একটা সুন্দর পরিবেশ হতে পারে। তো জাদুঘরে যেলে দেখাম ওইটা খবর নেই, তো যাকে এখন আমাকে ওই পরিবেশ সুন্দর করানো লাগবে। পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, এই দখলবাজ মখলবাজ এইটা ওইটা মিলিয়ে দিলে আমরা সুন্দর নাইকা। চৈত্র সংক্রান্তি পালনে বিশেষ উদ্যোগ ছিল সরকারের দিক থেকে। এর অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় বিশেষ কনসার্ট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে যে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত ছিল না বলেও দাবি করেন তার বাবা। মেঘনার গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা, তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে বলে জানান তিনি। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে কিনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে হঠাৎ করেই আলোচনায় মিস আর্থ বাংলাদেশ খ্যাত মডেল মেঘনা আলম। গত বুধবার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে রাজধানীর বাসা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। সে সময় তিনি ফেসবুকে লাইভ করছিলেন। প্রচন্ড পরিমাণে নক করছে। 3 দিন পর বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট দেন মেঘনা। এভাবে তাকে আটকের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কড়া সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিশিষ্টজনরা। বিতর্কের মুখে সরিয়ে দেওয়া হয় ডিবির ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিককে। আইন উপদেষ্টা বলেন, মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে এ ঘটনায় সৌদি আরবের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আমাদের সরকারের অনেক ভুল হবে, সব সরকারে আমাদের ভুল হয়, আপনারা খালি দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা। তো এখন যখন আমি সরকারের দায়িত্বে আছি, আমাকে কি একটু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না। 1974 সালে পাশ করা হয় বিশেষ ক্ষমতা আইন, যেখানে পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতারের বিধান আছে।
সাধারণত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এ আইনের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। ধরুন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কালো আইনে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মনে করছেন তার আইনজীবী। এ সংক্রান্ত রুল জারি করেছে হাইকোর্ট। মেয়েকে নির্দোষ দাবি করেন তার বাবা। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে, সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। সৌদি অ্যাম্বাসেডর ঈসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন। আইন শৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মানে সহ্য করা খুব কঠিন। এবারে সামিটে দেশে মোট ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে এলে তাকেও প্রণোদনা দেবে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল দ্রুত চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান বিডার চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের প্রথম বিনিয়োগ সম্মেলন শেষে এর বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা এবং বিনিয়োগের পাইপলাইন তৈরি করা সামিটের মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার ১২ মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী ১২ মাসে। কিন্তু আমরা যদি এখন বলি বিদেশি বিনিয়োগ এনে দিলে প্রণোদনা দেয়া হবে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানান আশিক চৌধুরী। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে প্রধান উপদেষ্টা বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। 50টি দেশের 415 জন বিদেশি সহ মোট 710 জন বিনিয়োগকারী সামিটে অংশ নিয়েছেন। 4 দিনে সরকারের খরচ হয়েছে 1.5 কোটি টাকা। সামিটে মোট 6টি MOU স্বাক্ষর হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজুকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পূর্বাঞ্চলে রাজুকে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। বাংলাদেশে পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ব্যতীত শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এর আগে বাংলাদেশে পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ
সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেখান থেকে এই লেখা বাদ দেয়। 5 বছর পর আবারও বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গতকাল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ইসরায়েলের সাথে বিশ্বের সব মুসলিম দেশকে সম্পূর্ণ ছিন্ন করার কঠোর বার্তা দেয় বাংলাদেশের লাখ লাখ মুসল্লি। আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন এনবিআর জাতীয় চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, অন্যান্য দেশের সাথে মিল রেখে দেশে কর হার সমন্বয় করা হবে। একই অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব কর ব্যবস্থার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা তথ্য দেয়া বন্ধের আহ্বান জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। বরাবরের মতোই ব্যবসায়ী নেতাদের অভিযোগ, প্রতি বছর যারা বেশি পরিমাণের কর দেয় তাদেরকেই হয়রানির শিকার হতে হয়। সেই সাথে অবকাঠামো সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানির স্বল্পতা তো আছেই। আমরা আজকাল IMF এর প্রেসক্রিপশনে চলি, আমাদেরকে 9.5% যেতে হবে ওই ট্যাক্স জিডিপি রেশিওতে। সেটা কিন্তু এক্সিস্টিং ট্যাক্স পেড দিয়ে কোনোভাবে সম্ভব না। আমরা নিজেরা ব্যবসায়ীরা আমরা ভ্যাট ফাঁকি দিচ্ছি, যার কারণে আজকে কালেকশনের সমস্যা হচ্ছে। আমেরিকার সাথে যে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে, সেখানেও আমাদের এই ট্যারিফ স্ট্রাকচারটা যদি কমে আসে তাহলে 74 এর যে 37 করা হয়েছে এইটাও কমে যাবে। আর ট্রেড ইমব্যালেন্সটা নিয়ে আমরা কথা বলেছি, এইটাও আমেরিকার সাথে ট্রেড ইমব্যালেন্সটা কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আউল মিন্টু বলেন, বাজেটের সময়ও মিথ্যা তথ্য দেন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শ, কর কাঠামো বিনিয়োগ বান্ধব না হলে কোনো পদক্ষেপেই কাজে আসবে না। এনবিআর এর কাছেই যেতে চান না, কারণ আপনি যেই মাত্র সাবমিট করবেন তখনই হ্যারাসমেন্টের মুখে পড়বেন। অতএব দয়া করে যদি ওনারা যারা ট্যাক্স দেয় ওদেরকে একটু ছাড়, ওদের হ্যারাসমেন্ট কমান, আর যারা দেয় না তাদেরকে আপনারা ধরেন, আমরা সহায়তা করব। আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করাবো দেশের মধ্যে। আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেখানে আমাদের স্কিল সেট কম্পিটিশনের মধ্যে আমরা যেতে পারি, এইগুলোকে সবকে মাথায় রাখতে হবে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে কর বৈষম্য কমানোর পাশাপাশি কর হারের সমন্বয় করা হবে। এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। এবং যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন, একবারের পর একবার খালি পারছে, আমরা বলছি না, এগুলোকে আমরা এক্সপেনশন দিব না। আমরা আপনাদের লায়াবিলিটিগুলো সহজ করব, অ্যাট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই রকম করা যায় কিনা সেই চেষ্টাটা করব। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনের পাশাপাশি রাজস্ব জটিলতা নিরসন ও কর হার কমানোরও দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আহতরা আজীবন ফ্রি চিকিৎসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকার টাকার দিকে না তাকিয়ে মানুষ বাঁচানোর চেষ্টা করছে। রোগীদের বিদেশে পাঠাতে কোনো নীতিমালা না থাকলেও প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। এজন্য সরকারের 19.5 কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় মোট শহীদ হয়েছেন 864 জনের বেশি, আহত হয়েছেন 14,000-এর মতো। চোখে আক্রান্ত হয়েছেন 750 জন, যার মধ্যে চিরতরে 2 চোখ হারিয়েছেন 21 জন, এক চোখের দৃষ্টি হারিয়েছেন 450 জন, হাত পা হারিয়েছেন মোট 21 জন। এর মধ্যে কনুইয়ের উপরে 4 জনের হাত এবং হাঁটুর উপরে 17 জনের পা কেটে ফেলতে হয়েছে। এখানে কষ্ট করে আসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসব তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে এবং বিদেশেও পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আমাদের যেহেতু কোনো নীতিমালা নাই, প্রথম দিকে তখন তো উনিও ছিলেন না, যেই সচিব ছিলেন উনি বললেন আমাদের তো নীতিমালা নাই, নীতিমালা ছাড়া কেমনে আমরা ওনাদেরকে বিদেশে পাঠাবো, টাকা বা কিভাবে দিব। কাজেই এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম মানুষ তো আমাদের বাঁচাতে হবে, নীতিমালা না থাকুক, আমরা চেষ্টা করে যাই, দেখা যাক কোনোভাবে আমরা পারি কিনা। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড
করে যাতে বলা থাকবে, এবং আজকে সেই নির্দেশনাটা যাবে মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যেকটা হাসপাতালে যারা স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে যাবে তাদের সকল চিকিৎসা ফ্রিলি করা হবে যতদিন সে বেঁচে থাকবে। তো সেই নির্দেশনাটা আমরা আজকে তৈরি হচ্ছে, এটা আজকে না হলে হয়তো আমরা এর পরের দিন আমরা পাঠিয়ে দেব, আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে। দেশের মানহীন মেডিকেল কলেজগুলোকে মার্জ করে 2টি বা 3টিকে একটি মেডিকেল কলেজ করা এবং পরবর্তীতে পর্যাপ্ত লোকবল দেয়া গেলে পুনরায় আলাদা আলাদা মেডিকেল কলেজ চালু করার চিন্তাভাবনা করছে সরকার। একটাতে 5 জন চিকিৎসক আছেন, টিচার আছেন, আর একটাতে 3 জন চিকিৎসক আছেন। এও ভালো বাড়াইতে পারতেছে না, এও বাড়াইতে পারতেছে না। আমরা চাচ্ছি এটাকে ব্যালেন্স করতে। আপাতত টিচারগুলোকে একটা যেটা ভালো চালানো যাবে সেখানে দিয়ে ওইটাকে ঠিকঠাক করার পরে যখন পরিপূর্ণ ম্যান পাওয়ার দিতে পারবো তারপর আমরা এটাকে চালু করবো। আপাতত এটাকে এইভাবে ম্যানেজ করা। দক্ষ চিকিৎসকের অভাবে বিশ্বমানের স্পেশালাইজড হাসপাতাল চালু করা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় চীন থেকে উন্নত প্রযুক্তি আনা হচ্ছে দেশে। এইটুকু হলো আমাদের চেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিল্পে গ্যাসের দাম গড়ে 33% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে রাজধানীর কাওরান বাজারে বিইআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন কমিশনের কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে নতুন শিল্পে গ্যাসের দাম। শিল্প কারখানার বয়লারে অনুমোদিত লোডে 50% বেশি ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকা পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি মাসের বিল থেকে কার্যকর হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার গুরুত্বপূর্ণ এবং তা ভালোভাবে হওয়া জরুরি বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। গণফোরাম সম্পাদক বলেন, ঐকমত্য কমিশনের 5টি সংস্থার বিষয়ে 158টি প্রস্তাবনার মধ্যে 56টি বিষয়ে তারা একমত। এছাড়া 78 বিষয়ে একমত নয় আর 24টি বিষয়ে আংশিকভাবে একমত তারা। এদিকে সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 109টি বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছে জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রস্তাবনা জমা দিয়ে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, সংবিধানে বিসমিল্লাহ রেখে মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহ যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিয়ে ও তালাক সম্পর্কিত পৃথক আইনেরও পরামর্শ দেয় দলটি। বান্দরবানে চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। জলকেলি, পিঠা তৈরি ও প্রার্থনার মাধ্যমে চলছে আয়োজন। খাগড়াছড়িতে চলছে চাকমাদের বিজু উৎসব, ঐতিহ্যবাহী পাচন দিয়ে করা হচ্ছে অতিথি আপ্যায়ন। রাঙামাটিতে চলছে বৈশাখী উৎসব, বাড়িতে অতিথি আপ্যায়নের পাশাপাশি হচ্ছে পাচন রান্না। এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের রঙে রঙিন দেশের পার্বত্য অঞ্চল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জাহিদুল আলম। উৎসবের আনন্দ, ঐতিহ্যের ঝলক আর প্রাণের স্পন্দনে মুখরিত পার্বত্য অঞ্চল। বৈশ, বিজু আর সাংরাই সব মিলিয়ে পুরো পাহাড়ি জনপদে বইছে উৎসবের হাওয়া। খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। চাকমাদের মূল উৎসব বিজুতে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। ত্রিপুরারা চৈত্র সংক্রান্তির দিনে বৈশ উৎসব পালন করছেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পূজা দিচ্ছেন দুর্গম দেবতা পুকুরে। সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে মারমা জনগোষ্ঠীর সাংরাই উৎসবের জলকেলি। বিজু হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী দিন। তো এই দিনে আমরা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করি। পাচন তো অবশ্যই প্রধান খাবার। পাচন রান্না করতে মূলত 34 প্রকার তরকারি লাগে। অতিথি আপ্যায়ন করার জন্য পাচন রান্না করব। পাহাড়ের বর্ষ বিদায় ও বরণে বৈশাখী উৎসবে মেতেছেন রাঙামাটির স্থানীয়রা। বাড়িতে বাড়িতে চলছে খাওয়া দাওয়া আর অতিথি আপ্যায়ন। এদিকে জেলায় সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংরাই। রাজার মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা, জলকেলি, পিঠা তৈরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে এই আয়োজন। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান
নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। এই সমৃদ্ধ সংস্কৃতি আর সৌহার্দ্য সারা দেশই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা পাহাড়ি মানুষের। জাহিদুল আলম, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বমান বজায় রেখে মানবিক চিকিৎসক গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আদ্দিন মেডিকেল কলেজ। কেরানীগঞ্জে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস পরীক্ষা অনার্স নাম্বার পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আদ্দিন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজে সফলতার স্বাক্ষর রেখে চলছে বলেও জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের এই আয়োজন। এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সদ্য পাশ করা এসব ডাক্তার। জীবনে একজন ভালো ডক্টর হতে পারি। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আদ্দিন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজেই সফলতার স্বাক্ষর রেখে চলেছে। আমরা সবাই কিন্তু একটা আমব্রেলার নিচে, উই অল আর ফ্যামিলি মেম্বার্স। অতএব যারা অনার্স অ্যাচিভার ফ্রম আওয়ার 4 মেডিকেল কলেজেস, সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিগ কনগ্রাচুলেশন। আদ্দিন মেডিকেল কলেজ সময়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডাক্তার আব্দুস সবুর বলেন, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আদর্শ ডাক্তার তৈরির চেষ্টা করছেন তারা। মেডিকেল কলেজেস ইউ ডোন্ট এনগেজ অনলি ইন দ্য একাডেমিক্স, you do engage other co-curricular activities together with the extracurricular activities and together with academic achievement. That will make you good doctor. বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম রহমান দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। You will take the responsibilities of a family and you will fulfill the dream of your own and the dream of your family and your relatives, even for your country and the universe. মানবিক গুণসম্মত ডাক্তার হতে চাই, তাহলেই আমরা এই প্রতিষ্ঠান থেকে সবকিছুই করব এবং করার প্রয়াস চালিয়ে যাব। আদ্দিন ফাউন্ডেশন শুধু ডাক্তার সৃষ্টি করে ক্লান্ত হননি, তারা সবসময় সাধারণ মানুষের পাশে দরকারের স্বাস্থ্য সেবার জন্য সবকিছুই প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। নানা ইস্যুতে চীন, ইরান সহ একের পর এক বিভিন্ন দেশকে সংঘাতে উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এসব দেশের সম্পর্কের মেরুকরণ। ট্রাম্পের আশকারাতে গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। রাশিয়ার সাথে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছেন ইউক্রেন। পরমাণু ইস্যু চাঙ্গা করে নতুন করে ইরানের সাথে বিরোধে জড়িয়েছেন রিপাবলিকান এই নেতা। এতে জনপ্রিয়তা ধস নেমেছে মার্কিন এই প্রেসিডেন্টের। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল বছর 5 নভেম্বর আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমেরিকা শাসনের দায়িত্ব নিয়েই যেন প্রতিশোধের নেশায় মেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে মুহূর্তেই বদলে ফেলেন বাইডেনের আমলের বিভিন্ন রীতিনীতি এবং আইন। শত্রুমিত্র প্রায় সব দেশের সাথে সম্পর্কের নতুন মেরুকরণ করেন তিনি। 2022 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে সব উজাড় করে দিলেও হোয়াইট হাউসে ফিরেই যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বদলে ফেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধু পুতিনের সঙ্গে ঝালাই করেন পুরনো সম্পর্ক। জেলেনস্কিকে নিজের কবজায় এনে ইউক্রেন থেকে জ্বালানি সম্পদ আনতে মরিয়া হয়ে ওঠেন তিনি। It's a shame, but we very much appreciate their coming to the table. একই সাথে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের উপর বর্বরতা ও নৃশংসতা আরও এক ধাপ বাড়িয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাক্ষসী নেতানিয়াহুর সঙ্গে বসে ফিলিস্তিনিদের নিজ ভূমি গাজা দখলের ছক আঁকেন এই রিপাবলিকান নেতা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। Doing a deal would be preferable to doing the obvious.
যুক্তরাষ্ট্রকে আরো ধনী করার লোভে চীন সহ প্রায় 100টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে উস্কে দিয়েছেন গোটা বিশ্বকে। তবে এতে হালে পানি না পায় সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ নিয়ে চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। America is going to be very rich again very soon. You're going to see that happening. You see it all. শুল্ক ইস্যুতে প্রতিবেশী দেশ কানাডা, মেক্সিকো এবং ইউরোপের দেশগুলোর সাথে বিরোধ না মিটতেই পরমাণু বিষয়ে ইরানের সাথে স্নায়ু যুদ্ধে নামেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন আলোচনায় না বসলে ইরানে সামরিক আক্রমণের। এমন বাস্তবতায় ওমানের রাজধানী মাস্কটে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সাথে প্রথম বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে দুপক্ষই। প্রথম বৈঠকে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা কূটনৈতিক শিষ্টাচার মেনেই কথা বলেছি। পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছি। জরিপ বলছে একের পর এক বিভিন্ন দেশের সাথে সংঘাতে জড়িয়ে নিজ দেশ ও যুক্তরাষ্ট্রের বাইরেও জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। তবে পরিসংখ্যান বলছে ক্ষমতার বাইরে থেকেও যেমন নিজের নানা কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার হোয়াইট হাউসে ফিরেও সেই কাণ্ডই করে চলেছেন মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের একের পর এক ট্রাম্প কার্ডে যেন টালমাটাল গোটা বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ জয়ে আয়ারল্যান্ডের দেয়া 236 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিগার সুলতানা জ্যোতিদের সংগ্রহ 2 উইকেটে 29 রান। এর আগে টস জিতে ব্যাটিং করে 8 উইকেটে 235 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন লরা ডেলানি। 41 রান আসে অরলা পেন্টারগেস্টের ব্যাট থেকে। উইকেট কিপার এমি হান্টার 33 আর অধিনায়ক গ্যাবি লুইস করেন 24 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান 39 রানে 3টি উইকেট শিকার করেন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে 178 রানে বড় ব্যবধানে হারিয়েছিল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুরে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 89 রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে 6 উইকেটে 306 রান তোলে অগ্রণী ব্যাংক। 87 রান আসে সাদমান ইসলামের ব্যাটে। এছাড়া 59 রান করেন অমিত হাসান আর 50 রান আসে কামরুজ্জামানের ব্যাটে। জবাবে 217 রানে অল আউট হয় রূপগঞ্জ। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 51 রানে হারিয়েছে গাজী গ্রুপস ক্রিকেটার্স। সাভারের বিকেএসপিতে আগে ব্যাট করে 301 রান তোলে গাজী গ্রুপ। জবাবে 250 রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। এছাড়া ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে 2 উইকেটে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলা বর্ষবরণে প্রস্তুত গোটা দেশ। সার্বজনীন এই উৎসবকে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রমনা বটমূল ও চারুকলায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপি। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। নির্দোষ দাবি বাবার। গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, আইন উপদেষ্টা। এবারের সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা বদলে দেয় মূল লক্ষ্য, বিটা চেয়ারম্যান। এবং অবশেষে বাংলাদেশে পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।